দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আজকে প্রধান নির্বাচন কমিশনারের একটি উক্তি বেশ আলোচনা রয়েছে। ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েছেন তিনি এবং বলতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বরং উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন। এ নিয়ে আজকে বিস্তর আলোচনা আছে। যে সর্বদলীয় সমাবেশের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ, সেখানে অনেকেই নির্বাচন কমিশনের এই মতামতকে বা এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। দুজন সম্মানিত আলোচক থাকবেন আমাদের সাথে। এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব আবু সাইদ খান, তিনি সম্পাদক দৈনিক আমাদের সময়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। খানিকক্ষণ বাদে আমাদের সাথে যোগ দেবেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। শুরুতেই জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই। এই যে ঘটনাটা, সেটাকে সরকারের তরফ থেকে একটা পর্যায়ে একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে তেমনটাই মনে হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে তো নির্বাচন কমিশনের দায়িত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি চলে আসে। সেখানে এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলাটা আপনার কাছে আসলে পরিস্থিতির যথাযথ মূল্যায়ন বলে মনে হচ্ছে কিনা? এরপরে অবশ্য তারা একটা ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেখানে বলা হয়েছে যে আসলে তারা বলবার চেষ্টা করেছেন এই বক্তব্যের মাধ্যমে যে নির্বাচন পেছানোর মতন পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু তারা ওসমান হাদির উপর হামলার ঘটনাকে যথেষ্ট গুরুত্বের সাথেই দেখছেন। আচ্ছা, এটি একটা রেওয়াজ। যখনই কোনো ঘটনা ঘটে, সব সরকারে আমরা দেখেছি বলা হয় এটা বিচ্ছিন্ন ঘটনা, তো কিংবা অতীতের সরকারের সঙ্গে সেটা তুলনা করা হয়। তো আমরা ধারণা করেছিলাম, সঙ্গত কারণে ধারণা করি, যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো কোনো সরকার তুলনীয় না, সেটা তো আলাদা সরকার। কিন্তু এখানে দেখলাম একই সুরে কথা বলেছেন। অর্থাৎ আমাদের যে সরকারগুলোর যে সংস্কৃতি, সেটা থেকে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন কেউ বেরোতে পারেনি। এটা হচ্ছে দুঃখজনক ঘটনা। আর একটা হচ্ছে, যে ধরনের আমি যেটা দেখেছি, যে ধরনের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে যে কোন আমলে কে মারা গেছেন, তো এইটা তো কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই দোহাই পেড়ে তো নির্বাচন পেছানোর কোনো প্রশ্ন ওঠে না। নির্বাচন করার জন্য বরং এই অপরাধীদেরকে শাস্ত করা, আরও সতর্ক থাকা, এবং হাদি হত্যা প্রচেষ্টার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা, তো এই আইনের আওতায় নিয়ে আসা, এবং সেই সঙ্গে অন্য প্রার্থী যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা। তো আমার মনে হয় যে নির্বাচন পিছনের দাবি কেউ করে নাই। এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন পিছনের দাবি করা হয়েছে। এখানে জামাতের আমিরের তরফ থেকে কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে একটা বক্তব্যের খবর প্রকাশিত হয়েছে, সেটা দেখছিলাম। সেখানে একটি দল বলে তিনি যে অভিযোগ করছেন, খানিকটা তেমন সুরে অভিযোগ আবার তারেক রহমানের কণ্ঠ শোনা গেল যে এই পুরো ঘটনার পেছনে একটি দলের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। কেউ নির্দিষ্ট করে বলছেন না এই একটি দল কে, কিন্তু কথা হচ্ছে এখন কি তাহলে বিএনপি জামাত আসলে পুরো ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে? না, বিএনপি জামাতও বিশেষ খানিকটা মুখোমুখি তো হয়েছে। যেমন আমরা দেখতে পাই যে শেখ হাসিনা স্বৈর শাসনের বিরুদ্ধে দুই দল পাশাপাশি ছিল এবং একসঙ্গে যোগবদ্ধভাবে লড়াই করেছে। তো আজকের বাস্তবতায় যেহেতু আওয়ামী লীগ নেই, তো সেখানে জামায়াত এবং বিএনপি দুটোই তো মুখোমুখি হওয়ারই কথা রাজনৈতিকভাবে, কিন্তু সেইটা হওয়া মানে এই দোষারোপের রাজনীতি, এটা ঠিক না যে পরস্পর দোষারোপ, কিংবা নির্বাচনে বিজয়ের জন্য, ভোট পাওয়ার জন্য যা বলার দরকার এটা বলতে হবে। তো সেই জায়গা থেকে, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর একটা হচ্ছে যে এই নির্বাচনকে সামনে রেখে যেমন অনেক নতুন ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, যেমন মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবীদের হত্যাকারী কারা, এইসব নতুন তথ্য হাজির করা হচ্ছে। তো সেইগুলোর ব্যাপারে আমার মনে হয় ইতিহাসই, এবং ঘটনা যারা যা ঘটিয়েছে, ৭১-এ যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, গণহত্যার সহযোগিতা করেছে, তো নির্বাচনের স্বার্থে কিংবা কোনো বিবেচনায় সেই ইতিহাস ধামাচাপা দেওয়া যায় না, সেটা সত্য। এবং হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের তরফ থেকে যে বলা হলো যে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে, পাকিস্তান ঘটায়নি, অন্যদিকে তাদেরই সংশ্লিষ্ট ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতা, বর্তমানে ডাকসু ভিপি, তিনি আবার আরেকটি অনুষ্ঠানে বলছেন যে এটির জন্য পাকিস্তানিরা দায়ী। তো
এই ক্ষেত্রে আসলে এতে লাভটা কি জামাতের হচ্ছে কোনোভাবে, এই যে তারা নানানভাবে না, ইতিহাসকে আবার এই করে বলার এইভাবে চেষ্টা সত্যকে, করছেন? এইভাবে তো সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। আর হচ্ছে ভারত তো তখন কোথায় ছিল? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি যে 25শে মার্চ তো বুদ্ধিজীবী হত্যা শুরু হয়, সারা বছর জুড়েই কিন্তু বুদ্ধিজীবী হত্যা হয়েছে। হ্যাঁ, প্রায় 200-র মতো বুদ্ধিজীবী 11 থেকে 14 তারিখ পর্যন্ত হত্যা করা হয়েছে, তার আগেও তো হত্যা হয়েছে। তো তখন সেগুলোকে ভারত করেছিল। আর একটা হচ্ছে যে 11, 12, 13 তারিখে বুদ্ধিজীবী হত্যা হয়েছে। সেই হত্যাকাণ্ডের সময় কিন্তু ভারতীয় বাহিনী এখানে ছিল না। ভারতীয় বাহিনী তখন ঢাকাকে ঘেরাও করে ঢাকা প্রবেশের চেষ্টা করছে। উপরে প্লেন থেকে তারা, জেট প্লেন থেকে তারা লিফলেট ছাড়ছে, তাদের সারেন্ডার করার আহ্বান জানাচ্ছে। অতএব সেই সময় তো কারা ছিল। আর একটা হচ্ছে এই যে প্রশ্নগুলো এখন আসলে উত্থাপন করে কি রাজনৈতিক ফায়দা হচ্ছে জামাতের? 71কে ভোলাতে চাইছে, কিংবা তাদের অপকর্মকে ভোলাতে চাইছে, এবং 71-এ যে তারা অপরাধী ছিল না এটা প্রমাণ করার জন্য চেষ্টা করছে, মানুষের চোখে ধুলো দিচ্ছে। তারা মনে করছে যে নতুন প্রজন্ম যখন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে তাদেরকে ভোট দিয়েছে, অতএব এখনই সহজে এইটাই তাদের সময় 71-এর এই যে ঘটনাকে ধামাচাপা দিয়ে অন্য খাতে প্রবাহিত করা এবং নিজেদের অপরাধ মুক্ত হওয়া। তো এইভাবে তো হাতের রক্ত মোছা যায় না, কেননা যে রক্তের দাগ লেগে আছে ইতিহাসের পড়তে পড়তে আছে গবেষকরা, এমনকি পাকিস্তানি জেনারেলরা যে বই লিখেছেন, বাইরের গবেষকরা যে বই লিখেছেন, সেখানে জামাতের ভূমিকা তো স্পষ্ট। এবং সেখানে তারা মন্ত্রী পরিষদে ছিল, টিক্কা খানের মন্ত্রী পরিষদে আব্বাস আলী খান, AKM আব্দুল ইউসুফ, তারা তো সদস্য ছিলেন। তো আলবদর বাহিনী জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘ, তাদের তৈরি, এবং তারা সেই সংগঠন পরিচালনা করেছে। এবং তো সেখানে তো স্পষ্ট পাকিস্তানের জেনারেলদের লেখা আছে যে আলবদরদের কাছে তো বাকি কী কী দায়িত্ব তারা তুলে দিয়েছে, সেগুলোর তো প্রমাণ এখন পাওয়া যাচ্ছে, গবেষণায় বেরিয়ে আসছে। অতএব এইগুলোকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যে প্রসঙ্গগুলো ঘুরে ফিরে এসেছে এর মধ্যে, সেখানে অন্যতম প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আসলে পিছিয়ে গেলে কার লাভ, বা নির্বাচন পেছানোর ফলাফলটা কি দাঁড়াবে? মুখে সবাই নির্বাচনের কথা বলছেন, কিন্তু সবার মুখেই আবার নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা আছে। আজকে আবার নতুন করে এই ঘটনাকে কেন্দ্র করে ডাকসুর পক্ষ থেকে যে দাবি জানানো হলো সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ, এই সময় এসে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাবার পরে আসলে এই ধরনের দাবিগুলো যখন আসে, সেটা কি শুধুমাত্রই ওসমান হাদির উপরে হামলার প্রতিক্রিয়া হিসেবে আপনি দেখেন, নাকি এর পিছনে আরো কিছু দেখেন? আচ্ছা, নির্বাচন পিছনের তো একটা চেষ্টা ছিলই, এবং সেই চেষ্টা সরকারের ভিতর ছিল। সরকারের ভিতর থেকেও নির্বাচন পিছানোর জন্য অনেক উপদেষ্টারা সরাসরি বলেছে, এবং সেখানে এক সময় জামাত এবং এনসিপি সরাসরি বলেছে যে এই অবস্থায় নির্বাচন হতে পারে না। তো পরবর্তীতে সবাই নির্বাচনমুখী হয়েছে, সবাই প্রার্থী দিয়েছে। তো তারপরও কৌশলে তো সেই চেষ্টাটা একেবারে থেমে গেছে বলে মনে হয় না। যদিও আজকের যে বাস্তবতা, নির্বাচনের কোনো বিকল্প নেই, এটা সবারই বোধহয় বোধগম্য হওয়া উচিত। কেননা অন্তর্বর্তী সরকার তো আর দীর্ঘস্থায়ী হতে পারে না, এবং যে অবস্থা যেখানে গেছে, আর একটা হলো অন্তর্বর্তী সরকার সব কিছু সামাল দিতে পেরেছে এমনও তো ব্যাপারটা না। অতএব এখানে একটা নির্বাচিত সরকার, সবাই আশা করছে, বিদেশি এমনকি দেশি বিনিয়োগ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য থমকে আছে, সব কিছু মিলেই জনগণের মধ্যেও একটা ধারণা রয়েছে যে আজকের অবস্থা তো একটা জবাবদিহিমূলক সরকার, এবং সেটা জনগণের নির্বাচিত সরকার। কিন্তু এই প্রশ্নটা অনেকে করছেন যে যে ধরনের গুপ্ত হামলা শুরু হলো, স্পষ্টত এই ছাত্রলীগের একজন এর সাথে জড়িত, বা দুজন বা তিনজনের কথাও সামনে আসছে, সেক্ষেত্রে এই হামলার মতন ঘটনা যদি আরো ঘটে, যেটা বলা হচ্ছে যে এই ধরনের পরিকল্পনা নিয়ে আরো অনেকে হয়তো বাংলাদেশে প্রবেশ করেছেন ভারত থেকে, সেই ক্ষেত্রে যদি এই পরিস্থিতি থাকে, তাহলে আসলে নির্বাচনের যে আনন্দমুখর পরিস্থিতি হওয়ার কথা, সেটা কি নিশ্চিত করা সম্ভব কিনা, এবং এর মধ্যে যদি আবার এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে দোষারোপ বাড়ে, তাহলে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? আমার মনে হয় এখন যে অবস্থাটা দরকার সেটা হলো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ এবং মাঠে সেনাবাহিনী থাকবে, তারা যথেষ্ট ক্যাপাবল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর কোঅপারেশন দরকার, তাদের সহযোগিতা দরকার। তারা পারস্পরিকভাবে কথা ছোড়াছুড়ি না করে, তারা যদি মিন করে যে এই সময় নির্বাচন হওয়া দরকার,
তাহলে সেই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করাটা দরকার এবং তাদের ভিতর পারস্পরিক কথা ছড়াছড়ি কিংবা নতুন ন্যারেটিভ দাঁড় করে বিতর্ক তুলে ধরা, এতে কেউ কোনো লাভবান হবে না, বরং নির্বাচন বিরোধী শক্তি যারা নির্বাচন চায় না তারাই লাভবান হবে, কিংবা আমরা বলতে পারি যে পতিত স্বৈরাচারী লাভবান হতে পারে। অতএব সেই জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে সবার মধ্যে একমত থাকবে কিংবা এক পথের পথিক সবাই এমন তো না, কিন্তু তাদের মধ্যে এই যে পারস্পরিক যোগাযোগটা এবং কতগুলো কমন পয়েন্টে তাদের মধ্যে একটা ঐক্য থাকা দরকার, যেটা আমরা দেখছি যে নেই। প্রধান উপদেষ্টার ডাকে তো 3 দলের নেতারা গেলেন, যাবার পরে তারা একসাথে কাজ করার প্রতিশ্রুতিও দিয়ে আসলেন, কিন্তু আজকে ধরুন তারেক রহমানের ভাষায় যেখানে বলা হচ্ছে যে স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে, এবং তার মোটামুটি বক্তব্য এরকম যে দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ, আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে আছে। ভোট না হলে আসলে কারো কি লাভ আছে বাংলাদেশে? আমার মনে হয় না। তাহলে এটা কি জামাতকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না কাকে উদ্দেশ্য করে বলছেন তারেক রহমান? না, জামাতকে উদ্দেশ্য করে তো এটা বলতেই পারে, এবং সেই শত্রু যদি হয় যে 71-এর শত্রু ইত্যাদি, এই বিষয়গুলো তো একটা দ্বন্দ্ব আছেই। এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে তো এক সময় ছিল যে মুক্তিযুদ্ধকে ব্যক্তিকরণ, পারিবারিককরণ, আওয়ামী লীগকরণ করা হয়েছিল। তো এখন আবার মুক্তিযুদ্ধকে অস্বীকার করার একটা প্রবণতাও তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ইস্যুটাকে নিয়ে তো বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিতর্ক তো তৈরি হয়েছে। সেই বিতর্ক যদি এটা হয় আপত্তির কিছু নাই, কিন্তু নির্বাচনকে ঘিরে যদি বিতর্ক হয় সেটা ভিন্ন কথা। এর মধ্যে ডক্টর আসলুজ্জামান রিপনও আমাদের সাথে যোগ দিয়েছেন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, তারেক রহমানের আজকের বক্তব্য নিয়ে খানিকটা আলোচনা করছিলাম। সেখানে ওসমান হাদির উপর কারা হামলা করেছে তার কিছু তিনি তার মতো করে একটা বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, এক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে, দুই, নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে, তারা কারা? ধন্যবাদ আপনাকে। তারা কারা এটা তো খুব স্পেসিফিক্যালি বলা না, আসলে যারা বেনিফিশিয়ারি কারা হবে, এই ঘটনার বেনিফিশিয়ারি কারা হবে সেটাই, মানে প্রতিটি ঘটনার তো কেউ না কেউ বেনিফিশিয়ারি হয় নাকি। তো এই মুহূর্তে নির্বাচনটা দেশের জন্য অনেক বেশি প্রয়োজন, একটা নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন, দেশের একটা গণতান্ত্রিক রূপান্তরটা খুব দরকার, তাই না? মানুষ অকাতরে জীবন দিয়েছে একটা পরিবর্তনের লক্ষ্যে, মানে পরিবর্তিত বাংলাদেশটা খুব জরুরি ছিল, এবং এটা যদি কোনো না কোনোভাবে যদি রাস্তাটা হারিয়ে ফেলে, পিছিয়ে যায়, স্বপ্ন ভঙ্গের হতাশা যদি বাড়তে থাকে, তাহলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? লাভবান হবে প্রথমত লাভবান হবে যারা পরাজিত শক্তি, যাদেরকে দেশের জনগণ ক্ষমতার মসনদ থেকে, যারা বেআইনিভাবে চেপেছিল তাদের মসনদ থেকে যাদেরকে মানে নামিয়েছে, একটা অভ্যুত্থান সূচনা করেছে। তো এটা প্রাথমিকভাবে তারাই বেশি লাভবান হবে। আরেকটি পক্ষ যেটা আমাদের নির্বাচন নেতাটা সংখ্যার কথা আমরা দীর্ঘ সময় শুনি, তাই না? তো যারা নির্বাচন ছাড়া অনেক দিন ক্ষমতা থাকতে চায়, নানাভাবে নানা অজুহাতে নানা ধরনের প্রসঙ্গ যারা এনেছেন, তারাও লাভবান হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে লাভবান হওয়ার বিষয়টা আমরা কেন ছেড়ে দেবো? আমাদের এখন যেটা যে সংকটটা আমাদের মোকাবেলা করতে হবে, সংকটটা অতিক্রম করতে হবে, সেটি হচ্ছে সবচেয়ে বড়। এটা কি আপনার কাছে মনে হচ্ছে কোনোভাবে জামাতের দিকে ইঙ্গিত করা, যে জামাতের লাভবান হওয়ার বা নির্বাচন পেছালে তাদের লাভ আছে, এরকম কিছু কি তিনি বলছেন? আমি ঠিক সরাসরি, যেটা আমার পার্টির ভারপ্রাপ্ত প্রধান যেটা সরাসরি বলেননি, সেটা আমি নিজে থেকেই বা আমি কেন বলবো, তাই না? আমি তো নিজে থেকে সেটা বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চেয়েছি যে ঘটনায় কারা লাভবান হচ্ছেন। আপনি দেখবেন যে জামাতের তরফ থেকে বিভিন্ন ঘটনায় একটা রাজনৈতিক দল হিসেবে, মানে প্রতিটি রাজনৈতিক দলই চাবে স্কোর করতে, সে তার ভোটারদেরকে মানে নিজের মানে পক্ষে টানার চেষ্টা করবে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, দেশের নাগরিক সমাজও বোধহয় খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ঘটনায় তারা
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে, আমি প্রতিপক্ষ শব্দটা উচ্চারণ করতে চাই না, সেখানে তারা মোটামুটি বলা যেতে পারে যে তারা একটা মানে বিএনপির বিরুদ্ধে সরাসরি না উচ্চারণ করলেও তারা একটি লাভ নেওয়ার চেষ্টা করেন। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ডক্টর রিপন, আপনার কাছে ফিরে আসতে চাই। এখন পর্যন্ত এই ঘটনায় যাদের বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছেন বলে এক ধরনের ধারণা আছে। বিজিবির তরফ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে এটি বলা যায়নি, কিন্তু মানুষজনকে অবৈধভাবে পারাপারের সাথে জড়িত সন্দেহে দুজনকে এখানে আটক করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি ভারত থেকে কেউ আসতে পারে, আবার ভারতে পালিয়ে যেতে পারে, মাঝখানে জুলাইয়ের একেবারে সম্মুখ সারির যোদ্ধাদের এইভাবে হামলা করতে পারে, সেক্ষেত্রে আসলে ভারতের ব্যাপারে বাংলাদেশের এখন পর্যন্ত যে কার্যক্রম, যেখানে প্রতিবাদ জানানো, হাইকমিশনারকে ডেকে পাঠানো এবং তারপরে তাদের সেই গদবাঁধা বক্তব্য যেখানে তারা বলছে যে ভারতের মাটিকে তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে ব্যবহার করতে দেন না, বাংলাদেশের আসলে করণীয় কি এখানে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা চমৎকার কথা বলেছেন। এটা বিভিন্ন সময় ভারতের তরফ থেকে আমরা যেটা শুনতাম, আমরা লেট 80-তে দেখেছি, লেট 90-তে তারা বলতেন, সবসময় একটা কথা বলতেন যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের অখণ্ডতা বিরোধী শক্তি বা বিচ্ছিন্নতাবাদী শক্তির এখানে মদত পায়, বা এখানে অনেক ক্যাম্পাস ইত্যাদি নানাভাবে এই ধরনের অভিযোগ ছিল। এবং আমাদের সাইড থেকে আমরা সবসময় ডিনাই করতাম, আমরা বলতাম যে না, আমরা এই ধরনের কোনো ঘটনা আমরা প্রশ্রয় দিচ্ছি না। এবং শেখ হাসিনার আমলে আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার উলফা নেতা, আসামের উলফা নেতা, তিনি বাংলাদেশে শেখ হাসিনা আমলে গ্রেপ্তার হন। তাকে একটা পর্যায়ে ভারতের সাথে একটা চুক্তি আমাদের আছে, একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটার আওতায় তাকে তুলেও দেওয়া হয়। এখন সময়টা হচ্ছে আমাদের, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের তরফ থেকে বলা উচিত বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ভারতের মাটি ব্যবহার করে যারা ষড়যন্ত্র করছেন, এই দেশকে যারা অস্থিতিশীল করতে চান, তাদেরকে ভারত যেন কোনোভাবে আশ্রয় এবং প্রশ্রয় না দেয়। আমরা জানি ভারতের পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, প্রায় 45,000-এর মতো আওয়ামী সন্ত্রাসী তারা ভারতের মাটিতে আছেন। এবং থাকাটা অস্বাভাবিক না, তারা ক্ষমতা থাকতেই তো তারা বলতেন দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। এই যে দিল্লির ওপর নির্ভরশীল যে গোষ্ঠীটি আপনার এখন মানে সীমানা পার হয়ে যারা এখন ভারতের মাটিতে বসে নানাভাবে মানে পরিস্থিতি মানে উস্কানি দিচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এই ব্যাপারে সরকারের তরফে যেমন শক্ত অবস্থান নেওয়া উচিত, একইভাবে রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও ভারতকে জানিয়ে দেওয়া উচিত। আমি থ্রু আওয়ার গভর্নমেন্ট আই মাস্ট সে, ইন্ডিয়ান গভর্নমেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড, তাদের বুঝতে দিতে হবে এই দেশের মানুষ এই পতিত স্বৈরাচারী শক্তিকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়াটা, প্রশ্রয় দেওয়াটা এদেশের মানুষ ভালো চোখে দেখছে না, এবং এটা ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে ডেটারেন্ট। কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তার একটা ছকের অংশ হিসেবেই তো বলা হচ্ছে যে এই হামলাগুলো হচ্ছে। সেক্ষেত্রে ভারতের লাভটা কি বাংলাদেশে যদি নির্বাচন না হয়? ওয়েল, আপনি দেখবেন যে আমাদের সাথে তার একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে না, বন্দি প্রত্যার্পণ চুক্তি তো আছে। শেখ হাসিনা বাংলাদেশের আদালতে তিনি শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি কনভিক্টেড হয়েছেন, এবং উনি শুধু দুর্নীতির মামলায় কনভিক্টেড না, তিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনি কনভিক্টেড হয়েছেন। ভারত সরকারের উচিত হতো যদি সেই চুক্তিকে তারা সম্মান করেন, যে দু দেশের মধ্যে যে চুক্তিটা, সেই চুক্তিকে সম্মান করলে ভারতের উচিত ছিল বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে, বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল অ্যান্ড যারা মিনওয়াইল কনভিক্টেড আছেন তাদেরকে তুলে দেওয়া। তারা সেটা তুলে দেননি। তুলে না দিয়ে তারা যে মেসেজটা তারা দিতে চান, এবং যেটা তাদের মানে জয়শঙ্কর, তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন ভারতে থাকবেন না অন্য কোথাও যাবেন, সেটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করে না। শেখ হাসিনার ইচ্ছার উপর সব কিছু মোটেই নির্ভর করে না। শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, যারা সাজাপ্রাপ্ত হননি তাদের কথা আলাদা, যারা বেআইনিভাবে যারা সীমানা পার করে ওই দেশে গিয়েছেন তাদের ব্যাপারটা আমরা অন্যভাবে দেখব, কিন্তু যারা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত যারা, তাদেরকে তো মানে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে ভারতে তুলে দেওয়ার কথা। বিষয়টা হচ্ছে এইটা যে আপনার খেয়াল আছে, বাংলাদেশে যদি একটা দুর্বল সরকার যদি থাকে,
তাহলে ইন্ডিয়া, আই মাস্ট সে ইন্ডিয়ার নাম ধরে আমি বলতে চাই, তারা এই দেশের সাথে তারা অনেক বেশি বার্গেনিং করতে পারে, সেই সরকারের সাথে তারা বেশি বার্গেনিং করতে পারে। আর যদি একটা জনগণ নির্বাচিত সরকার থাকে, সেই নির্বাচনের পেছনে অর্থাৎ সেই সরকারের পেছনে পুরো জনগণ থাকে, মানুষ একাট্টা থাকে, তো এই জায়গাটিতে ভারত খুব কমফোর্ট ফিল করে না। ভারতের তরফ থেকে এখন মাঝে মধ্যে গণতন্ত্রের কথা, মুক্ত নির্বাচনের কথা, অবাধ নির্বাচনের কথা বলা হয়। এই কথাগুলো ভারত গত 16 বছরে ভারত আদৌ আমলে নেয়নি। আপনার নিশ্চয়ই খেয়াল আছে মঞ্জুর, আমি আপনার শত বহুবার বলেছি, ভারত তার নিজের দেশে যে গণতন্ত্র প্র্যাকটিস করে, যে নির্বাচনী স্ট্যান্ডার্ডটা তারা প্র্যাকটিস করেন, মেনটেন করেন যারা, আমরা খুব বিনয়ের সঙ্গে তাদের বলেছিলাম, মেহরবানি করে অ্যাটলিস্ট আপনার প্রতিবেশী দেশটিতে আপনাদের মতন করে একটা নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হওয়ার সুযোগ করে দেন, এবং যারা আপনাদের প্রতি নির্ভরশীল অর্থাৎ সেই আওয়ামী লীগ, তাদেরকে বলে দেন যে আমরা জনগণের নির্বাচিত সরকারের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। কিন্তু ভারত সেটা কোনোদিনই কর্ণপাত করেননি। এখন ভারতের কাছে গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এই কথাগুলো গত 16 বছরে ভারতের মনে ছিল না, তারা সে কথাগুলো বেমালুম ভুলে গিয়েছে। সুতরাং ভারতের লাভটা ওইটাই, তারা এখানে আসলে গণতন্ত্র চায় না, তারা এখানে মানব অধিকার চায় না। এখানকার সরকার গুম করুক, খুন করুক, যাই কিছু হোক, লুটেরা সরকার হোক, যাই কিছু হোক না কেন, তারা এখানে একটা বসংবদ গোলাম সরকার চায়, যে গোলাম সরকারের লোকরা নির্লজ্জের মতো, অ্যান্টি পিপল, গণদুশ্মনের মতো কথা বলতে পারে যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। কেন ইমাজিন কোনো 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 রাষ্ট্রের একজন জেনুইন নাগরিক বলতে পারে আরেক দেশের কথা যে ওই দেশের তাবেদারি করে আমরা আছি, ওই দেশ আছে তো আমাদের কেউ কিছু করতে পারবে না, অথবা আমরা থাকতে দিল্লির কোনো ভয় নেই। নির্লজ্জের মতো কথাগুলো তারা উচ্চারণ করেছেন। তো সুতরাং সেই নির্লজ্জ শক্তিটিকে তারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, এবং সংখ্যাটা 2টা 4টা 5টা না। আর আপনি যে সমস্যাটার কথা বললেন, এটা তো এই যে লোকগুলো বেআইনিভাবে এই দেশ থেকে চলে গেল, এতগুলো লোক চলে গেল, কে না, আর্মির জেনারেল থেকে শুরু করে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, বড় ব্যবসায়ী থেকে শুরু করে আপনার আওয়ামী লীগ, কে না ভারতে, এটা ভারতকে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, ভারত কি এখন ক্রিমিনালসদের জন্য, অপরাধের জন্য, দুষ্কৃতিকারীদের জন্য ভারতের মাটিকে একটা অভয় অরণ্য হয়ে গেল কিনা? ভারত কি বাংলাদেশের এই ক্রিমিনালদের আশ্রয় দিয়ে ভারতের মাটিকে অভয় অরণ্যে পরিণত করেছেন কিনা? জি, ধন্যবাদ। জনাব আবু সাঈদ খান, আপনার কাছে ফিরে আসতে চাই। আজকে একটা প্রতিবাদ সমাবেশ হয়ে গেল ইনকিলাব মঞ্চের আয়োজনে, সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ তারা নাম দিয়েছেন, এবং সেখানে সদ্য পদত্যাগ করে যাওয়া উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি এই দেশের লড়াই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে, ভারতের প্রতি ইঙ্গিত করে বলছেন। এবং সেখানে আরও অনেকে বক্তব্য রেখেছেন, তার মধ্যে হাসনাত আবদুল্লাহ 7 সিস্টার্সের উল্লেখ করেছেন। সব মিলিয়ে আমাদের দেশের সাথে ভারতের যে এর দীর্ঘদিনের বেশ গত 1.5 বছরের বৈরী অবস্থান, সেটা কি এই হামলা এবং তাদের ভারতে পালিয়ে যাওয়ার যে অভিযোগটা আসছে এখন পর্যন্ত, সেটার কারণে আরও একটা দূরত্বের দিকে এগোচ্ছে? না, প্রথমত হচ্ছে আমি যেভাবে ব্যাপারটাকে দেখি, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এগুলো বাংলাদেশের দায়িত্ব। ভারতের সঙ্গে বাদানুবাদ চলতে পারে, ভারতের সঙ্গে, এবং ভারত তো স্পষ্ট তার অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা তাদের অবস্থানে থাকবে, তারা শেখ হাসিনাকেও ছাড়বে না, এবং অন্যদের ব্যাপারেও তাদের একই ধরনের মনোভাব তৈরি হয়েছে। তো ভারতের এই অবস্থান থাকবে, এবং বাংলাদেশ আমরা আমাদের প্রতিবাদ, আমাদের জায়গা থেকে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু ভারতের অবস্থান পরিবর্তন হবে বলে মনে হয় না। কিন্তু যদি স্পষ্ট প্রমাণ থাকে যে একজন মানুষ এখানে এই ধরনের একটা হত্যাকাণ্ডের চেষ্টা করলো, করার পরে ভারতে পালিয়ে গেল, তাদের ব্যাপারে কি ভারত একেবারে চুপচাপ বসে থাকতে পারে যে তারা কিছুই করবেন না, এই মানুষটা তাদের ওখানে নেই, অস্বীকার করেই বসে থাকতে পারবেন? তারা তো অনেক অনেক সময় তো বেমালুম চেপে গেছে, অনেক কিছুই তো তারা চোখ বুজে আছে, তারা দেখছে না। এবং বিগত সরকারের আমলেও যে অপরাধ হয়েছে, সেই অপরাধ তো তারা আমলে নেয়নি, এবং তাদের পত্রপত্রিকা ভিন্ন স্বরে কথা বলেছে। এটা হলো একটা রিয়েলিটি। অর্থাৎ ভারত তার অবস্থান পরিবর্তন করবে, সহজে পরিবর্তন করবে বলে মনে হয় না। ভারত করতে পারে, তার নিজের বাণিজ্যিক ইত্যাদি স্বার্থে করতে পারে, কিন্তু বাংলাদেশের দাবির মুখে হঠাৎ করে তারা অপরাধীদেরকে আমাদের হাতে দিয়ে দেবে, এটা আমরা আশা করছি না। কিন্তু আমাদের নির্বাচনটা করা দরকার।
অতএব আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে ভূমিকা রাখা দরকার আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী এবং আমাদের রাজনৈতিক দল, তাদেরকে ঐক্যবদ্ধভাবেই এখানে ভালো নির্বাচনের জন্য চেষ্টা করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। এটা হলো একটা দিক। আর ভারতের সঙ্গে আমাদের যে বোঝাপড়া সেটা অব্যাহত থাকবে। আমি যেটা বললাম এর মানেই নয় যে ভারতে যা যা করছে সব কিছু আমরা চোখ বুজে থাকবো, তা না। তাদের সঙ্গে আমাদের বাদানুবাদ এবং যে বক্তব্য আছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া কিংবা অন্য অন্য অপরাধীদের ফিরিয়ে দেওয়া, এইসব ব্যাপারে সেগুলো অব্যাহত রাখার পাশাপাশি আমাদের এখন সর্বাগ্রে দরকার হচ্ছে একটা নির্বাচন। কিন্তু এই ধরনের গুপ্ত হত্যার ব্যাপারে যদি এত বড় একটা প্রতিবেশী আমাদের, তাদের ওখান থেকে যদি সহায়তা আসে বা সেই ভূখণ্ড ব্যবহার করে যদি সেই ধরনের ঘটনা চলতে থাকে, তাহলে বাংলাদেশের কি আন্তর্জাতিক কোনো পর্যায়েও এর প্রতিবাদ জানানোর সুযোগ আছে কি? সে সুযোগ তো আছেই, বাংলাদেশও জানাতে পারে, জাতিসংঘের কাছে বলতে পারে। বাংলাদেশ তো বিভিন্নভাবে, কিংবা যদি এটা স্পষ্ট প্রমাণ হলে আন্তর্জাতিক আদালতেও যেতে পারে। বাংলাদেশে সেই সুযোগগুলো আছে এবং সেই সুযোগগুলো, বাংলাদেশের সমস্ত সুযোগগুলো বাংলাদেশের ব্যবহার করা উচিত এবং তার তথ্য প্রমাণ সেগুলো তাকে হাজির করা উচিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের জন্য সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন করা এবং সকল প্রতিকূলতা, দেশি এবং বিদেশি, দেশের ভিতর এবং বাইরের সমস্ত ষড়যন্ত্রের মুখে নির্বাচন করাটাই এই মুহূর্তে জাতীয় কর্তব্য বলে আমি মনে করি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছে একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো ডক্টর রিপন আপনার কাছে। নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণা করা হলো, এর মধ্যে যখন প্রার্থীরা আসলে জনসংযোগে যাবেন, স্বাভাবিকভাবে অনেক মানুষের সাথে তাদের দেখা করতে হবে, কথা বলতে হবে। এই ধরনের গুপ্ত হত্যার চেষ্টা যদি আরও হয়, তাহলে আসলে আপনাদের দিক থেকে আপনারা কি প্রত্যাশা করেন দল হিসেবে, রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে? একটা হচ্ছে যে আপনি দেখেন, একটা তো একটা ভীতির পরিবেশ তৈরি করার, মানে এটা ওয়ান অফ দ্য মানে অ্যাটেম্প ছিল, শুধু মানে হাদির উপরে আপনার মানে অ্যাসাসিনেশন অ্যাটেম্প না, শুধু আরেকটা বিষয় ছিল যে আপনার নির্বাচনী প্রচারণা যাতে সবাই ক্যান্ডিডেটটা যাতে একটা কনজারভেটিভ হয়ে যায়, একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকে। এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও তাদের একটা পর্যবেক্ষণে কিন্তু তারা বলেছেন যে হাদির যে ঘটনা, এটা এরকম ঘটনা আরও ঘটতে পারে। এখন আরও ঘটতে পারে যখন এই যে মানে অ্যানালাইসিস অথবা অবজারভেশন অথবা আশঙ্কা, অ্যাপ্রিহেনশন, যেটি বলেন না কেন, এতে করে যে মাঠ পর্যায়ে যারা আপনার প্রার্থী থাকেন বা প্রার্থীর সাথে যারা থাকেন, তাদের মধ্যে তো এক ধরনের আপনার মানে ভীতি কাজ করে। তবে এখানে লেসন্স লার্ন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার হাদির সাথে যেই ছেলেটি ছিল, এই ছেলেটি কিন্তু ফরমার আওয়ামী অ্যাক্টিভিস্ট এবং সে ছাত্রলীগের নেতা ছিল এবং এ পরবর্তীতে মানে আপনার এই মানে হাদিদের সাথে সে ভিড়ে গিয়েছিল এবং ভিড়ে যাওয়ার পরিণতি যে সমস্ত রাজনৈতিক দল অথবা যে সমস্ত রাজনৈতিক নেতা বা প্রার্থী যারা এই যে মানে শেখ হাসিনার পতনের পরে এই পলাতক লীগের সদস্যদেরকে যারা রিহ্যাবিলেট করার, পুনর্বাসন দল ভারী করার জন্য যাদের পুনর্বাসন করার চেষ্টা করেছে, এই অভিযোগ তো বিএনপি জামাত দুই দলের বিরুদ্ধেই আছে। ওয়েল, সেটা অভিযোগ, আমি তো এটাকে সিরিয়াসলি ডিসকারেজ করি, আমি সিরিয়াসলি কন্ডেম করি। আপনার খেয়াল আছে, আমি একটা টক শোতে এনসিপি, তখন বোধহয় এনসিপি হয়নি, ওদের একটা ছেলে ছিল পাটোয়ারিরা, তার একটা স্টেটমেন্ট ছিল যে ওই যে ছাত্রলীগ আওয়ামী লীগের আমলে কমিশনারদেরকে মোবিলাইজ করে দলে বেরোনোর একটা অ্যাটেম্প ছিল। তখন উপজেলা চেয়ারম্যানদেরকে, তখন সে বলেছিল যে যারা অপরাধ করেনি, যারা কোনো কিছুর মধ্যে ছিল না, তাদেরকে আমি বললাম যে এই সার্টিফিকেট দেওয়ার জন্য তো কেউ তোমাকে অ্যাসাইন করে নাই, জনগণ জানে কে দোষী কে দোষী না। সংগঠনগতভাবে ওই দলটা মানে ক্রাইম করেছে, লাঠি সোটা নিয়ে সংগঠনগতভাবে নেমেছে। শুধু একজন শামীম ওসমান না, সারা দেশে 5 অগাস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় তারা আন্দোলনকামী শক্তির বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে এবং হাসিনার আপনার মানে তার পালিত পুলিশদের পাশাপাশি। তো সুতরাং এগুলোকে রিহ্যাবিলেট করার কোনো স্কোপ নাই। রিহ্যাবিলেট করলে কি হয়, সেটা হাদি কিন্তু এখন আজকে যে সে যে মানে ঘটনার যে ভিকটিম হয়ে গেল, এখান থেকে অন্য পলিটিক্যাল পার্টির অন্য লিডারদের তাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এগুলো বেশিরভাগ কারা করছে জানেন?
কিন্তু এখানে এখন পর্যন্ত যেটা জানা মঞ্জুর গেছে, আমার কাছে যেটা মনে হয়েছে এটা এই সেই সমস্ত জায়গাগুলোতে মানে কিছু আশ্রয় প্রশ্রয় পেয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা জানা গেছে যে ওসমান হাদির কাছে তারা এসে পরিচয় তাদের জানাননি, বলেছেন যে তারা তার সাথে কাজ করতে আগ্রহী, সেভাবেই তারা ছিলেন। এখন কথা হচ্ছে কার পরিচয় আগে কি ছিল সেটা কি আসলে আপনাদের জায়গা থেকে তদন্ত করে দেখা কি সম্ভব, নাকি এখানে সরকারের সহায়তা আপনারা না, চান? ইনিশিয়ালি সম্ভব তো বটে। যেমন আমি স্টিল আমি আমার নির্বাচনী এলাকায় আমি আমার পার্টি আমার কি বলে আমার মার্কার পক্ষে আমি ক্যাম্পেইন করছি, আমি উঠোন বটি নানা কিছু করছি। সেখানে আমি কি আমার কর্মীদের চিনি না? আমার কর্মী যারা আমার কোর কর্মী তারা কি অন্যদেরকে চিনে না? এটা তো চেইন। কিন্তু আপনাদের তো বহু পুরনো রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কি তারা তাহলে নতুন মানুষ নেওয়ার ক্ষেত্রে তাদের জন্য একটু অনেক বেশি সাবধান হতে হবে তাদের? নতুন রাজনৈতিক দলগুলোর জন্য একটু ডিফিকাল্ট, এবং তারা যদি মনে করেন যে অচেনা লোকজন তাদের মিটিংয়ে শুনতে আসছে অথবা তাদের সাথে হাঁটছে, এতে করে যদি তারা পুলকিত হয়ে যায় যে না আমাদের প্রতি মানুষের সমর্থন বাড়ছে না, এগুলো সব গুপ্ত লীগ। এই গুপ্ত লীগের সংজ্ঞাটা মানে বিভিন্ন সময় আপনার এই গুপ্তাবস্থা আর কি সোজা কথা। এটার একটা মানে হচ্ছে ট্রানজিশন হচ্ছে। কখনো দেখা গেল তাহলে নতুন রাজনৈতিক দলে নতুন মানুষ আসলে ভিড়বেন কি করে? ভিড়বেন কি করে, এটা একটা খুব ডিফিকাল্ট কোশ্চেন যে কি করে ভিড়বেন। শুধু জনসভায় মানে লোক দাঁড়ালেই শুনলেই যে আপনার মনে হবে যে লোকগুলো আপনার পক্ষে কথা বলছেন, মানে তা মানে বা আপনাকে সমর্থন করছেন, তাও কিন্তু মনে করার কোনো কারণ নেই। আপনার পক্ষে তারা আসেন এটা বোঝা যাবে থ্রু অ্যান ইলেকশন। একটা নির্বাচন হলে নির্বাচনের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি নতুন রাজনীতি, প্রথমত আপনাকে নতুন রাজনীতি দিতে হবে। আপনি নতুন রাজনীতি যদি না দিয়ে পুরনো জিনিস, পুরনো বস্তা পচা মালগুলোকে নিয়ে যদি চলতে চান, ওই পুরনো রেটোরিক্স নিয়ে যদি আপনি চলতে চান, তাহলে আপনার নতুন রাজনীতি হলো না। আমি মানে আপনার সাথে বিরতির সময় আলোচনা করছিলাম দুজন মানুষকে নিয়ে, যুক্তরাজ্যের মানে রাজনীতিক জাহেরা সুলতানাকে নিয়ে এবং যুক্তরাষ্ট্রের মামদানিকে নিয়ে। তারা তো একটা নতুন রাজনীতির কথা বলেছেন এবং একটা নিউ পলিটিক্স ওখানে ইমার্জ করেছে, তাই না? একটা নতুন রাজনীতি যদি আপনি সূচনা করতে না পারেন, আপনি অন্যকে কি করলো সেটা বলার চেয়ে আপনি কি করতে চান সেটা কি আমরা এ পর্যন্ত শুনেছি? আমরা কি শুনেছি যে আমরা যে এই যে নতুন বন্দোবস্তের কথাটা আমরা অনেকদিন শুনতাম না, এই দুটো শব্দ তিনটি শব্দ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আপনি কি আজ পর্যন্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা প্যারা পেয়েছেন কারোর কাছ থেকে? মানে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, উই আর এক্সপেক্টিং, মানুষ মনে করছে আছেন দেখি না, লেটস সি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি দিতে পারে নাই। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে পারবেন না, দিতে পারবেন না, আপনার ভাবনার মধ্যে নাই, স্বপ্নের মধ্যে নেই, আকাঙ্ক্ষার মধ্যে নেই। শুধু দুটো শব্দ ফ্যাসিস্ট বললেন আর মানে অন্যদের গালাগাল করলেন, তাহলেই কি মানুষ ভিড়বে? নিশ্চয়ই ভিড়বে না। মানুষকে স্বপ্ন দেখাতে হবে। মানুষ স্বপ্ন দেখতে ভীষণ পছন্দ করে, এবং স্বপ্ন দেখতে পছন্দ করে বলেই তো এত বড় একটা গণজাগরণ হয়ে গেল, এত বড় একটা গণঅভ্যুত্থান। আপনি তো নিজেও সেখানে খুব সক্রিয় অংশ নিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন কিভাবে লক্ষ লক্ষ মানুষ, কিভাবে আপনার মানে বানের জোয়ারের মতো মানুষ কিভাবে যুক্ত হয়ে গেল। কোনো মিটিং রাজনৈতিক দলগুলোর প্রথাগত মিটিং করতে গেলে ট্রাক লাগে, বাস লাগে, কত কি লাগে না? ঢাকা শহরটা সয়লাব হয়ে গেল, কোনো পরিবহন দিতে হয়েছিল না। পুরো রাস্তা কি জনসমুদ্র না? সেটা কেন? ওই স্বপ্ন থেকে। মানুষ স্বপ্নে তাড়িত হয়, আর সে স্বপ্ন যখন ব্যর্থ হয়, স্বপ্ন কিন্তু মরে যায় না, স্বপ্ন লালিত থাকে। এটা একটা ইনকিউবেশন বলি আমি, একটা ইনকিউবেশনের মধ্যে স্বপ্ন থাকে, স্বপ্নগুলো মরে যায় না। আপনি স্বপ্ন যদি বাধাগ্রস্ত হয় সাময়িকভাবে, ওই স্বপ্নের জন্য আপনি আবার রাস্তায় দাঁড়াবেন, বারবার প্রতিরোধ হবে, বারবার মানুষ সংগ্রামী হবে। এটা থেমে থাকবে না। আজ নাহলে কাল নাহলে পরশু হবেই, যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের স্বপ্নকে বাস্তবায়িত হতে না দেখবে। জি, ধন্যবাদ। জনাব খান যদি আর কিছু যোগ করার থাকে। না, বিষয়টা হচ্ছে যে নতুন লোকেরা তো দলে যাবে, এটা কোনো আপত্তির কিছু নেই, কিন্তু কোনো দলে কে আসছে তাকে চিনতে পারবে না, তাহলে তো দল হবে না। আর একটা দলের একটা প্রসেস তো হতে পারে যে একটা লোক আসার সঙ্গে সঙ্গেই দলের প্রধান নেতার কাছে চলে যাবে এবং তার সহযোগী হবে, এটা তো কখনো হয় না। আর একটা হচ্ছে বাংলাদেশের কিংবা কোনো দেশেরই তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া তাকে দলের নেতা করে ফেলা, এটা তো কোনো অর্থ হয় না।
জানতে অতএব হবে না? সেই ধরনের একটা সাংগঠনিক প্রক্রিয়া থাকতে হবে। আর একটা হচ্ছে হ্যাঁ, জনগণ এবং এই ধরনের ঝুঁকিও থাকে। রাজনীতি তো ঝুঁকিপূর্ণ ব্যাপার, বিশেষ করে যে রাজনীতিতে দেশের অভ্যন্তরে এত অস্ত্র রয়ে গেছে এবং বিভিন্ন রকম সন্ত্রাসীরা আছে, তো সেখানে তো অঘটন ঘটতে পারে। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং সেখানে ইতিবাচক রাজনীতিটা করার দরকার। এবং এই যে যে জিনিসটা আমরা যেটা দেখছি, অনেকের ধারণা যে রাজনীতি যদি নির্বাচন পিছিয়ে দিলে বোধহয় অনেকে লাভবান হবে, কিন্তু বাস্তবে লাভবান হবে না। নির্বাচন পিছিয়ে দিলে ষড়যন্ত্র শক্তি লাভবান হবে, নির্বাচন পিছিয়ে দিলে সন্ত্রাস এবং নৈরাজ্যকর অবস্থার দিকে দেশ চলে যাবে। অতএব নির্বাচন যে কোনো মূল্যে নির্বাচন করার দরকার। আর এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মিনিমাম একটা ঐক্য দরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। এটা পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এটা কঠিন কিছু না। তবে সেই জায়গাটা হচ্ছে যে একটা আদর্শ দরকার এবং কতগুলো কমন জায়গাটা দরকার, দেশপ্রেমটা দরকার, সবার ঊর্ধ্বে দেশ এবং দেশের স্বার্থে একটা নির্বাচন হওয়া দরকার, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা ফিরিয়ে আনার দরকার। এই ব্যাপারে মিনিমাম কর্মসূচি জামাত, বিএনপি, অন্য এনসিপি এবং অন্যান্য দলের মধ্যে মত পার্থক্য থাকবে, এটা কোনো আপত্তির কিছু না। পরস্পর কথা ছড়াছড়িও থাকবে এবং এই ধরনের একজন আরেকজনের কাছ বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা থাকবে, কিন্তু কতগুলো কমন ইস্যুতে আজকে ঐক্য দরকার। যেমন এই ঐক্যটা শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াইটা ছিল, আন্দোলন ছিল, সেখানে কিন্তু একটা ঐক্য অলিখিত হলেও একটা ঐক্য ছিল। সমস্ত শক্তি স্টেক হোল্ডারদের মধ্যে, আন্দোলনের শক্তির মধ্যে একটা ঐক্য ছিল। আজকেও নির্বাচনের শক্তির মধ্যে, যারা নির্বাচন চাইছে তাদের মধ্যে একটা ঐক্য দরকার এবং পারস্পরিক বোঝাপড়ার দরকার। আর একটা হচ্ছে সেখানে কি কোনো ফারাক তৈরি হয়েছে এখন নির্বাচন চাওয়া নিয়ে দলগুলোর মধ্যে? হ্যাঁ, সেই ফারাক তো একটু আছেই। এমনকি অনেক দলের মধ্যে হয়তো বা নেতৃত্ব চাইছে কিন্তু দলের ভিতরে একটা ভিন্ন মত আছে, এমনকি সরকারের ভিতরে ভিন্ন মত থাকতে পারে। অনেকেই তো মনে করেন যে নির্বাচনটা পিছানো উচিত। তো এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছিল এবং যে ধারণাটা অনেকে প্রকাশ্যভাবে যে মাঠে যে বক্তব্য ছিল, প্রকাশ্য আজকের বাস্তবতায় কেউ বক্তব্য দিচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে তো কেউ এই স্বপ্ন কিংবা এই বিশ্বাসকে লালন করতেই পারে এবং তার প্রকাশ আমরা বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে এই নিয়ে বিনিয়ে অনেকেই বলছেন, সেটা তো আমরা লক্ষ্য করছি। তো আমার কাছে মনে হয় দেশের সামগ্রিক স্বার্থেই নির্বাচনটা দরকার এবং আমরা যদি আমরা মনে করি এবং এটা যদি স্পষ্ট হয় যে ঠিকই ভারত থেকে এই ধরনের বিষয়গুলোকে ইন্ধন দেওয়া হচ্ছে, তাহলে তো আরও ঐক্যটা সুদৃঢ় করার দরকার এবং পারস্পরিক যোগাযোগটা যদি না থাকে তাহলে তো এখানে এই ইন্ধনের কাজটা কিংবা এই ধরনের চক্রান্তের কাজটা তো আরও বেশি হতে থাকবে এবং কতটুকু হচ্ছে কি হচ্ছে না সেটাও ফাইন্ড আউট আমাদের করা উচিত। তো আমার বক্তব্যটা হচ্ছে সকল চক্রান্তের মুখে, সকল ষড়যন্ত্রের মুখে, সকল অপতৎপরতার মুখে এখানে একটা নির্বাচন হওয়াটা জরুরি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।